অনেকক্ষণ যাবৎ আখির জন্য অপেক্ষা করে বিরক্ত হলো আদ্রিত। মেসেজ করলেও জবাব পাচ্ছে না, কল করলেও ধরছে না আখি। এবার মনে বেশ অভিমান জমিয়ে চলে আসলো আখির খোঁজে। আখি শায়লা মির্জার কক্ষে আসলো, নিজেকে যথাসাধ্য স্বাভাবিক রাখার চেষ্টা করে ওনার সাথে কথা বলতে শুরু করলো। মামনি, আরে আখিমা, তুই কক্ষে আয়, কিছু দরকার? কোনো অসুবিধা হচ্ছে তোর এখানে? না মামনি, তুমি যেখানে সেখানে অসুবিধে কবু হতে পারে আমার? আসলে মামনি, আমায় এখন চলে যেতে হবে। কি বলিস রে সব? চলে যাবি মানে? আসলে হঠাৎ বাড়িতে একটা জরুরি কাজ পড়েছে, যেতেই হবে। কি কাজ এমন? আর্জেন্ট কাজ মামনি, না গেলে হবে না। বলতে পারবো না এখন। কি এমন কাজ তোমার আখি যে এখনই চলে যেতে হবে? দেখ না আদ্রিত কেমন যাই যাই করছে, তুই একটু বোঝা তো ওকে। বুঝতে পারছেন না আপনারা, প্লিজ মন খারাপ করবেন না। আমি কিন্তু থাকতে পারবো না, আমার যাওয়াটা জরুরি। কথাটা বলে আখি আর এক মুহূর্ত না দাঁড়িয়ে ছুটন্ত পায়ে বাহিরের দিকে হাঁটা ধরল। আদ্রিতও পিছড়ে এলো, সাথে শায়লা মির্জাও আসলেন। আখি বাড়ি থেকে গাড়ি আনিয়ে নিয়েছে এতক্ষণে। ছুটে গিয়ে গাড়িতে চড়ে বসলো। আখি, কথাটা শোনো আমার। আখি আদ্রিতের ডাক শুনেও না শোনার ভান করলো। আদ্রিত গাড়ির পাশে যাবার আগেই গাড়ি ছেড়ে দিল ড্রাইভার। শায়লা মির্জা আর আদ্রিত দুজনেই হতভম্ব হলেন আখির উক্ত ব্যবহারে। আদিল ভাইরে, এদিকে সে রিহানকে খাইয়ে ঘুম পড়িয়ে দিয়েছে, মাও ঘুমিয়ে গেছেন এত সময়। আখির হঠাৎ বাড়িতে চলে আসে আশ্চর্য হলো সুব্রতা। ড্রয়িং রুমে বসে সে আদিলের অপেক্ষা করছিল। আখিকে দেখে অবাকত্ব নিয়ে জিজ্ঞেস করলো তাকে, কি হয়েছে আখি, এভাবে ফিরে আসলে যে, তাও এত রাতে? তুমি না আজকে মির্জা হাউসে থাকতে গেছিলে? কাছে সে মমতার আশ্রয়কে দেখে আখি আর তার আবেগ ধরে রাখতে পারল না, ছুটে গিয়ে তাকে জাপটে ধরে কাঁদতে শুরু করলো। কি হয়েছে বোন আমার, এভাবে কাঁদছো কেন? হয়েছে কি বলো? আমার কেউ নেই আপু, আমি কারো যোগ্য না। কারো যোগ্য না? কি হয়েছে আখি, ভুলবে তো? বলো না। মনটা আমার ফেরেশানিতে ভরে উঠেছে, বলো না কি হয়েছে। আখি সুব্রতার সাথে নিজের সকল কথাই ভাগ করে থাকে। বর্তমানে সুব্রতাই তার বিশ্বস্ত সঙ্গ। তাকে মনের ভার ভাগ না করে যেন শান্তি পায় না আখি। তাছাড়া মনটাও যে আজ ভরে উঠেছে, হালকা করার মাধ্যমটা বেশ জরুরি। তাই সব কিছুই আখি বলে গেল সুব্রতা প্রথম থেকেই। সবটা শোনার পর সুব্রতা কি প্রতিক্রিয়া করবে ভেবে পাচ্ছে না। কিছু সময় বাকরুদ্ধ থাকার পর এবার বলল, আদ্রিস এত কিছু করে গেল আর তুমি আমাদের ভুললেও না, চুপচাপ সহ্য করে গেলে, আর আজও তাই করবে বলো? আমাদের না হয় কিছু বলনি, ডাক্তার আদ্রিতের বাবাকে তো বলতে পারতে। আমার মনে হয় ডিভোর্স নিয়ে ওনার সমস্যা তেমন হতো না, কিন্তু ওনার সমস্যা হয়তো বাচ্চা নিয়েই বেশি। তবে তুমি সত্যটা বলে দিতে পারতে যে তুমি সন্তান জন্মদানে সক্ষম। বাকিটা ডাক্তার আদ্রিতকে বললে উনি নিজের বাবাকে বুঝিয়ে নিতেন। এমনটা তো এখন নতুন না যে ডিভোর্সি নারীদের বিয়ে অবিবাহিতদের সাথে হচ্ছে না। তোমার এভাবে চলে আসা ঠিক হয়নি। তোমার ডাক্তার আদ্রিতের সাথে কথা বলা উচিত ছিল। না আপু, আমার জায়গায় হয়তো অন্য কোনো মেয়ে হলে এমনটাই করতো, যেমনটা তুমি বলছো, কিন্তু আমি কখনো এমনটা করার কথা ভাবতেও পারি না। আমি মেয়ে হয়ে জন্মেছি, তাই বলে এই নয় আমি পায়ের ধুলো। বাবা আমায় মাথায় তুলে রাখতো, আমি কেন কারো নিচে পড়ে থাকবো? নির্দ্বিধায় আমি বলতে পারতাম আমি সন্তান জন্মদানে সক্ষম। ডাক্তার আদ্রিতের সাথে কথা বলে আঙ্কেলকে আমাদের পক্ষে আনতেও হয়তো সক্ষম হতাম, কিন্তু আমার সম্মানটা কোথায় পড়ে থাকতো আপু, ভাবতে পারছো? আমি কারো ভালোবাসা বিখ্যাতে চাই না। সারা জীবন কারো করুণা বা আর চোখের বাণী সহ্য করে যেতে আমি পারতাম না। আঙ্কেল মেনে গেলেও এ নিয়ে আফসোস ওনার মনে থাকতো ঠিকই। মনে মনে হয়তো দিতেন বদদোয়া, আর নারীদের জীবন সম্পর্কে
জানোই তো আপু, বাচ্চা গর্ভে ধারণকৃত সময় অনেক দুর্ঘটনার ফলস্বরূপ জন্মদানের সক্ষমতা হারিয়ে যেতে পারে। তখন যদি আমার সাথেও এমন ঘটে, তখন কে নিবে আমার জীবনের নিশ্চয়তা? ডাক্তার আদ্রিত তাতে মানবেন না, কিন্তু আঙ্কেল তো কষ্ট পাবেন মনে। বংশধর না পাওয়ার দোষী সারা জীবন মনে মনে আমাকেই করে যাবেন, যা আমি কখনোই মেনে নিব না। আপু, জীবনে অনেক ভুল করেছি, আর না, আত্মসম্মানহীন জীবন আমি মেনে নিতে পারবো না। এমনটা করার থাকলে তো আদ্রিসের সাথে সংসার করতাম, ওকে ছেড়ে দিতাম না। কিন্তু না, আমার কাছে ভালোবাসার চেয়েও আমার আত্মসম্মান বড়। আত্মসম্মানের বিসর্জন দিয়ে আমি কোনো কিছুই জয় করতে চাই না। অতঃপর চোখ মেজে নিজেকে সামলিয়ে নিয়ে নিজ কক্ষে চলে গেল আখি। রাতভর আখিকে কল মেসেজ করলো আদ্রিত, কিন্তু না, কোনো কিছুরই জবাব পেল না সে। ঘুম উধাও হয়ে গেছে তার চোখ থেকে। ভিতরে শান্তি নামক জিনিসটাও কোথাও রয়ে গেল। সকালে রেডি হয়ে নাস্তা না করে হাসপাতালের দিকে পথ ধরল আদ্রিত। বাবা, কথা হয়েছে আখির সাথে? না মা, কলই তো ধরছে না। না, মেসেজ সেন্ড করছে। কি হলো আমার মেয়েটার? ওর বাড়ি যাব? না মা, দেখি হাসপাতাল আসে কিনা, না হলে বাড়ি যাব। আদ্রিত চলে আসলো হাসপাতাল। এসে দেখলো আখি আর সময়ের আগেই এসেছে। বসে টুকটাক কিছু কাজ করছে। আদ্রিত তার কাজের ফাঁকেই তার সাথে কথা বলার চেষ্টা করলো। আখি খুব বিজি, একটু কথা বলবে? আসলে ডাক্তার আদ্রিত প্রচুর কাজ, ফ্রি হয়ে কথা বলবো। আদ্রিত নিরাশ হলো আখির এমন আচরণে। এমনি যতই কাজ থাকুক না কেন, আখি আদ্রিতের সাথে হেসে কথা বলে নেয়, অল্প করে হলেও। কিন্তু আজ আদ্রিতের মনে হলো আখির তেমন কোনো কাজ নেই, তাও তার সাথে কথা বলতে চাইল না। এমনকি আজ তার মুখে সে হাসিটাও নেই। আদ্রিতের সময় পার হচ্ছে না, কোনো কাজে মন বসছে না। এমনটা শুধু আখির জন্য আনসান করছে তার। কিন্তু আখির সাথে যখনই কথা বলতে যাচ্ছে, আখি তখনই তাকে এটা ওটা বলে এড়িয়ে যাচ্ছে। বড্ড বিরক্ত লাগছে আদ্রিতের সব কিছু। আজ বেশ কয়েকবার বেহার মতোই আদ্রিত আখির পাশে গেছে কথা বলবে বলে, কিন্তু আখি কথা বলল না, বরাবরের মতো এড়িয়ে গেল। এবার আবারও হাসলো আখির কাছে, কিন্তু এসে দেখলো আখি কেবিনে ডাক্তার আনিশা বসে আছেন। আখি তার সাথে বেশ হেসে খেলেই কথা বলছে, আর আদ্রিতকে দিল ভারী কাজের চাপের বাহানা। মুহূর্তে গা জ্বলে উঠল আদ্রিতের। ছেলে হোক বা মেয়ে, তার আখির জীবনে নিজের সময়ের ভাগটা সে কাউকে দিবে না। তাই এবার সোজাভাবে আনিশাকে বলল আদ্রিত, ডাক্তার আনিশা, আমার ডাক্তার আখির সাথে কিছু কথা ছিল, যদি আপনি একটু সুযোগ দিতেন। হ্যাঁ, কেন নয়। অতঃপর ডাক্তার আনিশা উঠে চলে গেলে আদ্রিত আখির পাশে আসলো। কি হয়েছে? তুমি আমাকে ইগনোর করছো কেন? আমি আপনাকে কোথায় ইগনোর করছি? কাজ আছে প্রচুর, তাই কথা বলতে পারছি না। তবে এখন যে ডাক্তার আনিশার সাথে গল্প করছিলে, এখন কোনো কাজের চাপ নেই তোমার? হাসপাতালে তো আমি ছাড়া কারোর সাথে তেমন আড্ডা দিতে দেখি না কখনো। আর আজ আমাকেই অদেখা করছো, ফোন ধরছো না, মেসেজ সিন করছো না। কি হয়েছে বলো? কিছু হয়নি, আপনি ভুল ভাবছেন, এমন কিছুই না। আমাকে একজন রুগী দেখতে হবে, এখন যেতে দিন। কথাটা বলে আখি আদ্রিতকে পাশ কাটিয়ে চলে যেতে নিলে তাকে একটানে বুকের সাথে এনে মিশিয়ে নিল আদ্রিত। কি অসভ্যতা করছেন আপনি? অসভ্যতা না, এটাকে অধিকারত্ব বলে। কিসের অধিকার? আমি আপনাকে কোনো অধিকার দেইনি। তুমি না দিলেও আমি নিয়ে নিব। আপনাকে সেই সুযোগ আমি কখনো দিব না। আমি আপনাকে ভালোবাসি না ডাক্তার আদ্রিত, আপনাকে বিয়ে করতে পারবো না। আমার আপনার প্রতি আগের সেই অনুভূতি রয়ে যায়নি, চাইলেও আমি আর তা ফিরিয়ে আনতে পারবো না। চেষ্টা করে দেখে নিয়েছি, আমি ব্যর্থ হয়েছি প্রতিবার। তাই আমি আপনাকে বিয়েও করতে পারবো না। আপনি বরং আমার পিছন না পড়ে থাকলেই খুশি হব।
বললাম না পরকালেও পিছু ছাড়ব না। তুমি শুধু আমার আখি, তোমাকে আমাকে ভালোবাসতেই হবে, আমি বাধ্য নই। অতঃপর আদৃতকে অল্প ধাক্কাতে নিজের থেকে ছাড়িয়ে চলে গেল সেখান থেকে আখি। আদৃত তার পিছু আসতে নিলে হঠাৎ একজন নার্স আসলো সেখানে। স্যার জলদি চলুন, একটা ইমার্জেন্সি এসেছে, আপনাকে দেখতে হবে। আমি স্যার আর ডাক্তার নেই, আমি এখন পারবো না, অন্যজনকে দেখো। স্যার খুব ক্রিটিক্যাল ম্যাটার, ডাক্তার আখি একটু আগে একটা সার্জারি করে বলেছেন আজকে আর কোনো কাজে থাকবেন না উনি, ওনার গুরুত্বপূর্ণ কাজ আছে, চলে যাবেন। ডাক্তার মোনায়েম নেই আজকে, বাকিরাও কাজে আছেন, একমাত্র আপনি ফ্রি, প্লিজ জলদি চলুন স্যার। আদৃত দায়িত্ব থেকে কখনো পিছপা হয় না, তাই চলে গেল নার্সের সাথে। আখি হাসপাতাল ছাড়ার সকল ব্যবস্থা করে নিয়েছে। উক্ত কাগজপত্র এবার আশরাফ রায়হান খানের কাছে নিয়ে গেল। সেখানে সে নিজের সাথে করে আহিলকেও ডেকে এনেছে জরুরি কাজ বলে। এবার কাগজপত্র বাবার হাতে তুলে দিয়ে বলল, আজ স্যার বলে আপনাকে সাথে ফর্মালিটি করতে পারবো না, এমনিতে আর ডাকতে এসব আসবো না। এখানে জব নেওয়ার প্রথম আর প্রধান কারণ ছিল তোমাদের পাশে থাকা, তোমাদের প্রতিদিন চোখ ভরে দেখে নেওয়া। ভেবেছিলাম হয়তো তোমাদের মনে আবারও জায়গা করে নিতে পারবো, কিন্তু ভুল ছিলাম আমি। ভুলে গেছিলাম আয়না একবার ভেঙে গেলে তা হাজার জোড়া দাও তবুও ফাটা দাগ থাকে। সম্পর্ক আর বিশ্বাস তো তেমনই হয়। সেখানে আমার কোনো অধিকারই রয়ে যায়নি। সেখানে জেদ নিয়ে ধম্ম দেখাতে চাইলাম, আসলেই পাগল আমি, কিন্তু আর পাগলামি করব না। দেরিতে হলেও বুঝতে পেরেছি আমি ব্যর্থ, জীবনে এমন ভুল করেছি যে তার প্রায়শ্চিত্ত জীবন শেষ করে দিলেও কম হবে। আজ বুঝতে পেরেছি আমি সব হারিয়ে গেছি, আমি কাঙ্গাল, আমার কেউ নেই, দিন শেষে আমি একা। আমি এতটাই ভাজে আর মানুষ রূপে মিশে অস্তিত্বের অধিকারী একজন যাকে কেউ চায় না আর যে কারো ভালোবাসা পাওয়ার যোগ্য না। তাই ভাবলাম নাই বা পেলাম কারো ভালোবাসা, আত্মসম্মান আর জীবনের তিক্ততা নিয়ে যতদিন পারি বেঁচে থাকবো, আর দূর থেকে চাইবো তোমরা খুশি থাকো, কখনো জ্বালাতে আসবো না আর। আমি হাসপাতাল ছাড়ার সিদ্ধান্ত হুট করে নেওয়ায় আপনাদের আগে জানাতে পারিনি, তাই দুঃখিত, কিন্তু এই হাসপাতালে আমি আর থাকতে পারবো না। পারলে আমায় ক্ষমা করে দিও বাবা। ভাইয়া, আমি যে ভুল করেছি তার ক্ষমা হয়তো আমি কখনো পাবো না, তবুও খুব করে চাইবো, সবশেষে বলবো অনেক ভালোবাসি তোমাদের। দূরে সরে গেলেও এমন একদিন যায়নি যেদিন ভাবিনি তোমাদের নিয়ে। চলি। মাম্মাম, মাইশা আর দিদুকে বলো আমি ওনাদের কথা জিজ্ঞেস করেছি, কখনো সামনে করব না। হাসপাতাল ছাড়ার বিষয়ে আমার উপর থেকে সব ফর্মালিটি শেষ করে দিলে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ হব। চলি তাহলে। অতঃপর কথাগুলো বলে হাঁকি বেরিয়ে এলো। এতক্ষণ পাথরের মতো দাঁড়িয়ে অনুভূতিহীনের মতো কথাগুলো বলে গেল, এবার আর নিজেকে আটকে রাখতে পারলো না আখি। গাড়িতে উঠে এবার মুখ চেপে কান্না করতে শুরু করে দিল। হাসপাতালের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, আমাকে ক্ষমা করে দিবেন ডাক্তার আদৃত, কিন্তু আমার কাছে ভালোবাসার উপর আমার আত্মসম্মানের স্থান। নিজের জীবন গুছিয়ে নিন, দোয়া করব। চলে যাব আপনাদের সবার থেকে অনেক দূরে। অল্প কাজ বাকি, তবে আর আসবো না আপনাদের কাউকে কষ্ট দিতে। আসবো না কারো জীবনে অভিশাপ রূপে। জন্মস্থান থেকে পাওয়া তিরস্কার তাচ্ছিল্য আমি কখনো ভুলব না, আর কখনো পা রাখবো না এই দেশের মাটিতে। নির্দিষ্ট কিছু কাজের সমাপ্তি এ দেশেও তার মানুষের মায়া ত্যাগ করতে বাধ্য করবে আমায়। রাতে আদ্রি শূন্য একটা রুমে ঘুমিয়ে যায়। সকালে রিদিকা ঘুম থেকে ওঠার আগেই কোথাও যেন বেরিয়ে গেল। সারাদিন অনেক মেসেজ করেও তাকে পায় না রিদিকা। আদৃশকে হারানোর ভয়ে রূপ ধরে রাখতে আজকের পুরোটা দিন বিভিন্ন ডাক্তারের শরণাপন্ন হয় রিদিকা, কিন্তু কোনো ফলাফল পায় না। সবারই একই কথা, ওনারা কিছুই করতে পারবেন না। ভাইরাস খুব তাড়াতাড়ি তার শরীরে ছড়িয়ে গেছে। কোনো পদ বা ওষুধ কিছুই পায়নি সে কারো কাছ থেকে। নিরাশ হয়ে ফিরতে হলো তাকে। ফেসবুক, গুগল, কোথাও কোনো উত্তর ফেলো না। ভাইরাসের আতঙ্ক থেকে নিজেকে বাঁচানোর ফেলো না কোনো রাস্তায়। এদিকে সময়ের সাথে রিদিকার শরীরের বেহাল দশা ধরতে শুরু হয়েছে। চামড়া অনেকটা সংকুচিত হয়ে গেছে পুরো শরীরে। চেহারার দিকটায় বিষয় আজ ডানার
নখ উঠে গেছে, চোখের পাপড়িগুলো ইতিমধ্যে পড়ে গেছে। নিজেকে দেখতে নিজের কাছে কেমন জানি ভয়াবহ লাগছে। আখি আসলো বাড়িতে, সারা রাস্তায় কান্না করেছে, চোখ মুখ শুকিয়ে গেছে অল্প সময়ে। আজ নিজেকে নিঃস্ব লাগছে বড্ড, পৃথিবী অন্ধকার লাগছে। তাও নিজেকে সামলে নেয়ার ব্যর্থ এক চেষ্টা করে বিছানায় এসে গায়ে এলিয়ে দিল। শীত হয়ে পড়ে আছে, উভয় চোখের কোণ হয়ে বেয়ে পড়ছে জল। আদৃত সার্জারি করে এসে জানতে পারলো আখি হাসপাতাল ছেড়েছে। মাথায় যেন আকাশ ভেঙে পড়ল তার। এবার নিশ্চিত হলো আখির সাথে কিছু একটা তো হয়েছে, যার ফলস্বরূপ হয়ে এমনটা করছে। আর না, নিজেকে দমিয়ে রাখতে পারল না আদৃত। আখিকে হারিয়ে যাবার ভয় এবার বেড়ে গেল তার। আখি ব্যতীত এখন যেন এক মুহূর্ত নিঃশ্বাস নেওয়া মুশকিল আদৃতের। আর দাঁড়ালো না, সোজা আখির বাড়ির দিকে রওনা হলো। কিন্তু গাড়িতে ওঠার আগ মুহূর্তে হঠাৎ ফোন আসলো তার। আরিয়ান মির্জা সাহেব কল করছেন। ফোন উঠালো সে। হ্যাঁ বাবা, বলো। কোথায় তুই আদৃত? কাজ শেষ? বাড়ি কবে ফিরছিস? জরুরি কথা ছিল। হ্যাঁ বাবা, কাজ শেষ, তবে এখন বাড়ি ফিরবো না, অন্য কোথাও যেতে হবে। এসে কথা বলছি। তা কোথায় যাচ্ছিস? আখির বাড়ি। তো হঠাৎ করে কেমন জানি বিহেভ করছে, এমনকি হাসপাতালও ছেড়ে দিয়েছে। আমি ওর বাড়িতে যাচ্ছি। আদৃত, তোর সাথে আমার ইম্পর্টেন্ট কথা, তুই আগে বাড়ি আয়, পরে আসলেও তো হবে। বাবা বাবা থেকে এখন অন্য মেয়ে ভরো? এ কেমন কথা বলছো বাবা? আমার জন্য আল্লাহ তাআলার পরেই তোমাদের অবস্থান, এ কথা তুমি কি করে ভাবতে পারো? তবে জলদি চলে আয়। কিন্তু বাবা, আমি কোনো কিন্তু শুনতে চাই না। আদৃত, তুই আসছিস কি না বল। ওকে, আসছি। আদৃত বাবার কথায় বাধ্য হয়ে আগে ওনার কাছে গেল। বর্তমানে নিজ কক্ষের বিছানায় বসে আছেন আরিয়ান মির্জা। পাশে বসিয়েছেন আদৃতকে। এবার নরম স্বরে বললেন তাকে, আদৃত, তোর বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে। আমার মতো তোর বিয়ে করে নেওয়া উচিত। আমি বিয়ে করব বাবা, এ বিষয়ে আমি তোমার সাথে কথা বলবো ভাবছি। দেখো বাবা, আমি তোমার আর মায়ের সাথে বরাবরই ফ্রি হয়ে কথা বলি, আজকেও বলতে চাই। আমি আখিকে পছন্দ করি, কথাটা তোমরা 6 বছর আগ থেকেই জানো। আর আমি বিয়ে করলে ওকেই করব। আদৃত, তুই প্রাপ্তবয়স্ক, তাছাড়া প্রতিষ্ঠিত। তোর উপর বিয়ে নিয়ে নিজের জোর আমি খাটাতে চাই না, কিন্তু আমিও কাউকে পছন্দ করেছি তোর জন্য। রিঙ্কি মেয়েটা মন্দ না, তোকে পছন্দও করে, একসাথে কাজও করেছিস এত বছর। দেখ, আখি তোর অতীত ছিল, আর এমনটা তো জরুরি নয় যে তাকে আবার জীবনে জড়াতে হবে। কি বলছো বাবা? আর রিঙ্কিকে তো আমি আমেরিকা পাঠিয়ে দিয়েছি, ও কোথা থেকে আসলো আবার? ও আমেরিকা যায়নি, ও সেদিন ব্যাগ পত্র গুছিয়ে বেরিয়েছিল, কিন্তু আমি ওকে আটকাই। ও সব কিছু বলেছিল আমাকে। তুই আখির জন্য ওর সাথে বাজে ব্যবহার করেছিস, আর তোর মাও ওকে পছন্দ করেন না। তাই ওকে আমি আলাদা একটা ঘর ভাড়া করে রেখেছি, সঠিক সময় দেখে তোর সাথে কথা বলবো বলে। এখানে কথা বলার কি আছে বাবা? আমি ওকে পছন্দ করি না। তাছাড়া আমি এত বছর বিয়ে করিনি শুধু আখির পথে। বিয়ে করলে আমি আখিকেই করব, নয়তো না। দেখ আদৃত, তুই টিনএজার না, ম্যাচিউর একজন ডাক্তার। তোর কাছ থেকে এমন কিছু কিভাবে আশা করা যায়? তুই তো জানিস সমাজে আমি আমার সম্মান কি করে গড়ে তুলেছি, আর তুই কি চাস তা মুহূর্তে নষ্ট হয়ে যাক? অবিবাহিত হয়ে একজন ডিভোর্সিকে বিয়ে করা কতটা অসম্মানের হবে ভাবতে পারছিস? তাও মেনে নেওয়া যেত, কিন্তু আখি মাও হতে পারবে না। এত কিছু কোনো ছেলের বাবা কেমনে মেনে নেয়? বাবা, এসব কথা তুমি বলছো? সর্বকালের আদর্শ শিক্ষকের মুখে এমন কথা শুনবো কখনো ভাবিনি। তুমি কখন থেকে নারী পুরুষ ভেদাভেদ করতে শুরু করলে বাবা? সমাজের 8-10টা লোকের মতো নারীদের দেখতে লাগলে কেন বাবা? এমন অনেক পুরুষই তো আছে যারা ডিভোর্সি হয়েও কুমারী মেয়েকে বিয়ে করছে। তাছাড়া ভাবা হতে অক্ষম হলেও টাকার জোরে বিয়ে করে নিচ্ছে। কই, তাদের নিয়ে তো সমাজ কিছু বলে না। তবে এমন কিছু নারীদের ক্ষেত্রে হলে সবে আঙ্গুল উঠায়। তুমি কবে থেকে এমন লোকদের সমর্থন করতে শুরু করলে? আখি তো তোমার কাছে মেয়ের সমতুল্য ছিল, আর এখনও এক মুহূর্তে পর হয়ে গেল। এটাই হয়তো নিজ আর পরদের মধ্যে তফাৎ থাকে। আখির কোনো দিক নিয়ে আমার কোনো সমস্যা নেই বাবা।
আর সেখানে কথা হচ্ছে বাচ্চা নিয়ে। তাহলে আমরা দুজনেই ডাক্তার, ওসব দিক আমরা দেখে নিব। আর আমার শেষ কথা, আমি যদি বিয়ে করি তবে আখিকেই করব। আদৃত, তুই কিন্তু অনুভূতির নিচে দমে গিয়ে এসব বলছিস। মা বাবা সন্তানের খারাপ কখনো চায় না। অবাধ্য সন্তানের পরিণতি কি হয় আখিকে দেখে বুঝতেই পারছিস। তাছাড়া তুই আখিকে বিয়ে করতে চাইলেও আখি কি চায় তা চায়? আমার মনে হয় না আখি কারো জীবনের সাথে নিজেকে জড়াতে চাইবে। আর এত শের কিভাবে ভাবা তুমি? এর মানে তুমিই আখিকে কিছু বলেছ, তাইও এমন করছে? হ্যাঁ বলেছি আমার ছেলের জীবন থেকে সরে দাঁড়াতে বলেছি। ভুল কি বলেছি? এটা তুমি কি করলে বাবা? অবশেষে তুমিও আখিকে কষ্ট দিলে। না জানি কত ব্যথা নিয়ে ঘুরছে মনে। কথাটা বলতে বলতে আদৃত ছোটে বাইরের দিকে চলে গেল। আদৃত, কোথায় যাচ্ছিস? কথা শোন আমার। শায়লা মির্জা কক্ষে আসতে নিলে আদৃতা আর আরিয়ান মির্জাকে কথা বলতে দেখে দরজার সামনে দাঁড়িয়ে যান। এত সময় উনি সব কিছু শুনছিলেন। এবার বেশ রেগে গিয়ে কর্কশ গলায় বলে উঠলেন, খুশি হয়ে গেছো তুমি আমার ছেলে আর মেয়েটাকে কষ্ট দিয়ে? কি ফেলে তুমি এসব করে? তুমি মনে করো তুমি বলবে আর আদৃত বিয়ে করে নিবে, তাও তোমার ওই শাকচুন্নি রিঙ্কিকে? আমার ছেলে 6 বছর দেশে আসেনি আখির শোকে। এবার যখন অবশেষে সুখের কিছু ক্ষণ জীবনে আসছিল, তখন তুমি তা করতে পারলে? আজ তোমার সম্মান আমার ছেলের থেকে বড় হলো? শায়লা, তুমি একটু বেশিই ভাবছ। প্রেম ভালোবাসা এসব শুধু আবেগ, আর আবেগ দিয়ে জীবন চলে না। খুব সহজে বলে দিলে না আরিয়ান? একদিন আমার প্রেমে পাগল হয়ে 20 অবধি পান করেছিলে, মনে আছে? তোমার বাবাও আমাদের বিয়ের কথাই এভাবে মানছিলেন না, কারণ আমার পরিবার গরিব ছিল। কিন্তু তোমার জেদের কাছে হার মেনে গেলেও নিনি। আর আজ তুমি বলছো এসব শুধু আবেগ। এর মানে কি আমাকে বিয়ে করে এখন তুমি পস্তাচ্ছ? তুমি ভুল ভাবছ। আমি শুধু আমার ছেলের জীবন শুধরাতে চাইছি। হ্যাঁ, নিজের বেলা সব ঠিক, আর পরের বেলায় ভুল। তবে তুমি যাই করো আরিয়ান, আমার ঘরের বউ তো শুধু আখিই হবে। আর যদি তুমি এখানে বাধা দাও আর এতে আমার ছেলের কিছু হয়, তবে আমি তোমাকে ছাড়বো না, গলায় দড়ি দিয়ে মরবো, এই বলে দিলাম। আখির বাড়িতে ঢুকতে পারল না আদৃত। আখি গার্ডদের বলে দিয়েছে আদৃত আসলে যাতে ভেতরে আসতে না দেয়। সরি স্যার, ম্যাম আমাদের বলে দিয়েছেন আপনাকে যাতে ওনার পাশে কোনোভাবে যেতে না দেওয়া হয়। তোমাদের ম্যামকে বলে দাও আমি কথা না বলে যাব না। স্যার, এইমাত্র কল করলাম, ম্যাম ওনার কথায় অটল। ঠিক আছে, আমিও দেখব কিভাবে অটল থাকে। এবার আদৃত রাস্তা থেকে জোরে জোরে আখিকে ডাকতে শুরু করলো। ওই মঞ্চর বাইরে বেরোয়, আজ দেখব কিভাবে কথা না বলো। তোমাকে কথা বলতেই হবে। এই প্রাবগল প্রেমী তোমার সাথে কথা না বলেও কোথাও যাবে না। এই আখি, শুনতে পাচ্ছ তুমি? আমার বাবার কথায় আমাকে পর করে দিতে পারবে তুমি? তুমি কি ভেবেছ আমি তোমার পিছু ছেড়ে দিব? আদৃত এসেছে, আখি বারান্দায় দিয়ে দেখেছে আদৃতের ছেঁচানো বাণী স্পষ্ট আখির কানে আসছে। আখি শুভ্রতার কোলে মুখ গুজে কেঁদে চলেছে। পাশে জাহানারা রহমান বসে আছেন। আখি ওনাকেও সব কিছু জানিয়েছে। এবার উনি আখির মাথায় হাত বুলিয়ে বললেন, মারে, যা হয়েছে ভুলে গিয়ে নতুন জীবন শুরু কর। তোর সাথে তো ওই প্রেমিক হৃদয়ও ছলনার শিকার হয়েছে। তোর জন্য জীবনে এগোতে পারেনি। যখন এত বছর এগোনি, তবে আগামীতে এগোবে তার কি নিশ্চয়তা আছে? ওর কি অধিকার নেই জীবনে সুখী হওয়ার? কিছু মানুষের জন্য নিজের সাথে ওর জীবনটাও নষ্ট করবি, এতে তো তোর বাবা আদৃতের কোনো দোষ নেই। আমি পারবো না মা, আমি পারবো না আমার আত্মসম্মান হারাতে। তুমি প্লিজ দোয়া করো আল্লাহ যাতে আমি আর ওনাকে সঠিক পথ দেখান। বেশ খানিকক্ষণ হয়ে গেছে। আখি কান্না করে এখন বেশ শান্ত হয়েই মায়ের কোলে শুয়ে আছে। বাহির থেকে কম হচ্ছে না আদৃতের চেঁচামেচি, ডেকেই যাচ্ছে আখিকে। এদিকে ঝড় আসছে প্রবল বেগে। আখি, আসবে না তো বাইরে? ঠিক আছে, আমিও এখানেই দাঁড়িয়ে থাকবো যতক্ষণ না তুমি নেমে আসছো।
এখন যাই হয়ে যাক। আদ্রিতে এবার নির্বাক হয়ে দাঁড়িয়ে থাকলো সেখানে, আখির কক্ষের পানে তাকিয়ে। মুহূর্তেই নামলো ঝড়, যাকে বলে প্রবল প্রলয়কাঙ্ক্ষী। গতকাল বৃষ্টিতে ভিজে আদ্রিতের হালকা জ্বর এসেছিল, তা জানে আখি। এখন আবারও একটা ঝড় উপর দিয়ে গেলে কি হতে পারে আন্দাজ করে নিতে পারছে। আদ্রিতকে নিয়ে মনে শুরু হয়েছে আশঙ্কা। আদ্রিতের কষ্ট কখনো মেনে নিতে পারে না আখি। জ্বর বেড়েই চলেছে। আখি এবার ছুটে গেল বারান্দায়, গিয়ে দেখলো আদ্রিত রাস্তায় দাঁড়িয়ে তার কক্ষের পানে তাকিয়ে আছে। আখিকে দেখতে পেয়ে মুখে প্রাপ্তির এক হাসি ফুটিয়ে নিল মুহূর্তে। আখি বুঝতে পারল অতিরিক্ত ঝড়ের বেগ তার শরীরকে দুর্বল করে দিতে পারে। মরিয়া হয়ে উঠেছে। কক্ষে থেকে এবার সুব্রতা বলল, আখি, আমার মনে হয় তোমার যাওয়া উচিত। উনি সারা রাত এভাবে বৃষ্টিতে ভিজলে ওনার শরীর খারাপ করবে, অনেক বিপজ্জনক কিছু হতেও পারে। আখি আর কিছু না ভেবে ছুটে বেরিয়ে গেল। একদম আদ্রিতের সামনে গিয়ে থামল। আমি জানতাম তুমি আসবে আখি। কি শুরু করেছেন আপনি এসব? আপনি ছোট বাচ্চা না যে এমন জেদ ধরে বসে থাকবেন? বৃষ্টিতে এভাবে ভিজলে কি হবে জানেন না? তোমাকে না পেলে বাসা যে এমনিতেই ধুরু হয়ে হবে আখি। তোমার প্রেমে তো আমার এমন বাচ্চা থেকেও অবুঝ। তুমি যে আমার নিঃশ্বাসে মিশে গেছো আখি। একবার হাতটা ধরো, দিশা পাবো। আমি আপনাকে ভালোবাসি না, কতবার বলবো? তোমাকে বাসতে হবে না। আমার একার ভালোবাসা আমাদের দুজনের জন্যই যথেষ্ট। তুমি প্লিজ একবার হাঁ বলো, বাবাকে আমি মানিয়ে নিব। আঙ্কেল মেনে গেলেও আমি বিয়ে করব না আপনাকে। আপনি চলে যান প্লিজ, আমি আপনাকে ভালোবাসি না। এবার আদ্রিত টান দিয়ে আখিকে আবার নিজের বুকের সাথে জড়িয়ে নিয়ে চেপে ধরল তাকে। আখির বাম হাত নিজের হাতে তুলে নিঃশ্বাস ও অধিকার সহিত বলল, যদি ভালোই না বাসো তবে এখন আংটিটা খুলুনি কেন? আমার ভালোবাসার প্রতীক এখনো কেন তোমার শরীরে বিদ্যমান, বলতে পারবে? কারণ তুমি আমার ভালোবাসো আখি। আমার দেওয়া ভালোবাসার অংশগুলো তুমি কখনোই নিজে থেকে আলাদা করতে চাও না। সব ভুল, সব মিথ্যে। আমি আপনাকে ভালোবাসি না। এই আংটি না খোলা নিয়েই তো যদি এত কিছু হয়, তবে এই নিন আপনার আংটি, আর চলে যান আপনি। আদ্রিতে কয় হালকা ধাক্কা দিয়ে নিচ থেকে ছাড়িয়ে হাতের আংটিটা খুলে আদ্রিতের হাতে দিয়ে কথাগুলো চেঁচিয়ে বলল, আখি, তুমি আংটিটা খুলে দিলে আখি? একটু হাত কাঁপলো না তোমার? আপনাকে ভালোবাসি না, তাই হাত মোটেও কাঁপেনি। এমনটা বলো না আখি। তুমি বিহনে পাগল হয়ে যাব আমি। আমার নিঃশ্বাস নিতেও কষ্ট হয় এখন তুমি ছাড়া। দয়া করে পর করে দিও না। ভালোবেসে পেলেছি তোমায় বড্ড। অন্যের সাজা তুমি আমাকে দিও না প্লিজ। ডাক্তার আদ্রিত, আমার আর এসব ভালো লাগছে না। চলে যান প্লিজ। আমি আপনার যথেষ্ট সম্মান করি। আমি চাই না আমার কোনো কথায় বা আচরণে আপনি কষ্ট পান। প্লিজ চলে যান। চলে গেলে খুশি হবে? হব। কখনো সামনে না আসলে ভালো থাকবে? হ্যাঁ থাকবো, থাকবো থাকবো। চলে যান প্লিজ। বিরক্ত করে তুলেছেন আপনি বড্ড। বুকে পাথর রেখে মিছে কথাগুলো বলে আবারও বাড়ির ভিতর ছুটে আসলো আখি। আদ্রিতের পৃথিবীতে যেন মুহূর্তে অন্ধকার নামলো। বুকে বিরাজমান হলো শূন্যতা। মস্তিষ্ক যেন কাজ করা বন্ধ করে দিল। রিদিকা আজ মেকআপের মাধ্যমে নিজের কুৎসিত দিক ঢাকার চেষ্টা করলো। আদ্রিসের দেওয়া একটা শাড়ি পরে বেশ সাজগোজ করে নিয়েছে। আদ্রিসকে আজ কাছে টানবে সে, আর তার ডাকে দিতে হবে আজ আদ্রিসকে সাড়া। অবশ্য এত মেকআপ করেছে যাতে আর আসল চেহারা ঢেকে গেছে অনেকাংশেই। বেশ খারাপ দেখাচ্ছে না তাকে। এবার আদ্রিস এলো কক্ষে। আসতে রিদিকা তাকে জড়িয়ে ধরল ছুটে এসে। তুমি এসেছ? দেখো না তোমার জন্য সেজেছি আমি আজ। বলো না কেমন লাগছে। কতদিন হয় পাশে আসো না, ছুঁয়েও দেখো না আমায়। আদ্রিস প্রবল এক ধাক্কা দিয়ে ফেলে দিল রিদিকাকে ফ্লোরে। বললাম না আমার সামনে না আসতে? চুপচাপ আমার কক্ষের বাইরে চলে যাও।
তোর ওই অলক্ষণে চেহারা নিয়ে তোর জন্যই আজ সব হারিয়েছি। আর কথা রইল তোর রূপের মেকআপ দিয়ে যেভাবে নিজেকে কুৎসিত ডাকতে পারবি না। তোর দিকে তাকাতেও কেমন জানি ভয় হয় এখন। নিজেই হয়তো নিজেকে দেখার ক্ষমতা কুলিয়ে উঠতে পারিস না। এখন আর আসিস আমার কাছে আসার বাহানা খুঁজতে। তোর মতো মেয়ের পাশে গেসতেও রুচিতে বাঁধবে আমার। কে বন্ধ করে কেঁদে চলেছে নিঃশব্দে। বাম হাতের অনামিকা আঙ্গুলের দিকে তাকাতে যেন কান্নার বেগ আরো বেড়ে গেল আখির। আমি ওটা খুলতে চাইনি ডাক্তার সাহেব। সত্যি ওটা খুলতে গিয়ে আমার বুক কেঁপে উঠেছিল তখন। আপনার ভালোবেসে দেওয়া যে কোনো অংশই যে আমার কাছে অমূল্য। আংটিটা যে মনে করিয়ে দিত আমায় আমি আপনাকে ফিরে পেয়েছি আবারও। কিন্তু হয়তো ভাগ্য তা চায় না, তাই তো সেও আমি ধরে রাখতে পারিনি আপনাকে। আমাকে ক্ষমা করে দিবেন। কেন সেদিন আমাকে ভুল বুঝে চলে গেলেন? সেদিন আপনি যদি এভাবে পিছু পড়তেন, আমাকে পাওয়ার সংগ্রাম করতেন, তবে আজ হয়তো আমরা এমন জায়গায় থাকতাম না। কেন এমনটা হলো আমাদের সাথে? আদ্রিত বাড়িতে পৌঁছালো। পা যেন তার চলছেই না। আখিকে ফিরে পাওয়ার কোনো দিশা পাচ্ছে না সে, না তো বেঁচে থাকার কোনো মানে খুঁজে পাচ্ছে। তখন আরিয়ান মির্জা ড্রয়িং রুমে বসে আদ্রিতের অপেক্ষা করছিলেন। মা দরজার আশেপাশে করছিলেন পায়চারি। আদ্রিতকে দেখে মা ছুটে গেলেন তার কাছে। বাবা উঠে দাঁড়ালেন। বাবা, তুই ঠিক আছিস তো? জোরে ভিজেছিস কেন? তোর তো ঠান্ডা লেগে যাবে আছে এমনিতেই। কক্ষে চল। তুমি সরো, শায়লা আমাকে কথা বলতে দাও ওর সাথে। কোথায় গিয়েছিলে আদ্রিত? আদ্রিত অশ্রুসিক্ত চোখ তুলে বসে যাওয়ার কণ্ঠে উত্তর দিল, আখির কাছে গিয়েছিলাম বাবা, ফিরিয়ে দিয়েছে। দেখলি তো, দেখ আদ্রিত, আখি প্রতিষ্ঠিত আছে। ওর জীবন নিয়ে কি চিন্তা আর? তুই এখন জীবনে এগিয়ে যা। আমার এগিয়ে যাওয়ার না আছে কোনো ইচ্ছে, আর না তো আমি বাধ্য। আমি বিয়ে করলে আখিকেই করব, নয়তো অবিবাহিতই মরব। এটাই আমার ফাইনাল ডিসিশন। কর্কশ গলায় জবাব দিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে গেলে আরিয়ান মির্জা বললেন, এমনটা হলে তোকে আমার আর আখির মধ্যে থেকে একজনকে বেছে নিতে হবে। বাবার কথায় থমকে দাঁড়ালো আদ্রিত। অবাক হয়ে তাকালো বাবার মুখের পানে। দুজনের মধ্যে একজনকে বেছে নিতে হবে মানে কি বোঝাতে চাইছো বাবা? এটাই যে তুই আখিকে জীবনে আনতে চাইলে আমাকে ছেড়ে দিতে হবে। তুই নিজেকে আমার ছেলে হিসেবে পরিচয় দিতে পারবি না। আমি ভাববো তুই কখনোই আমার জীবনে ছিলি না। আর তুই যদি আমাকে বেছে নিস, তবে তোকে আখিকে ভুলে যেতে হবে আর আমার পছন্দের মেয়েকে বিয়ে করতে হবে। এখন বল, এখনো যদি তোর আখিকে চাই, তবে চলে যা, আমি তোকে আটকাবো না। তোমাকে বলার মতো বাসা আমি হারিয়ে গেছি বাবা। যাকে আমি জীবনে আদর্শ মানতাম, সেই এমনটা করলো আমার সাথে। তোমার কাছ থেকে আমি এটা আশা করিনি বাবা। গর্ব করে বলতাম, আমার বাবা কখনো নিজের ইচ্ছে আমার উপর ছুঁড়ে ফেলে না। উনি আমার বাবার থেকেও বেস্ট ফ্রেন্ড বেশি। কিন্তু আফসোস। চিন্তা করো না বাবা, তোমাকে নিরাশ করব না। আমার কারণে তোমার সম্মান কখনো যাবে না। আর আমি এমন সন্তান যে পৃথিবী আমার বিপরীতে চলে গেলেও আমি কখনোই মা বাবার অবাধ্য যাব না, তাদের ছেড়ে যাব না। তবে আমি আখিকেও ছাড়তে পারবো না, কিন্তু উভয় জিনিসের সমাধান আমিই দিব। অতঃপর নিজের কক্ষের দিকে চলে গেল আদ্রিত। শায়লা মির্জা পিছন গেলেন। আদ্রিত কক্ষে ঢুকে দরজা লাগিয়ে দিল। শায়লা মির্জা বাইরে থেকে ডেকে যাচ্ছেন, ওকে বাবা, আমার কথাটা শোন। তোর বাবার কথা শুনিস না, বুড়ো বয়সে পাগল হয়েছে। তুই বেরিয়ে আয়, আমি তোর বাবার সাথে কথা বলে সব ঠিক করে দিব। তুই আয় মায়ের কাছে। আদ্রিত ভিতরে ঢুকে এটা ওটা ভাঙতে শুরু করেছে অতিরিক্ত রাগে। ভাঙার এক পর্যায়ে হাঁটু গেড়ে বসে ফ্লোরে হাতের মুঠো এখনও আংটির ফিরিয়ে দেওয়া সেই আংটিটার গায়ে চুমু দিয়ে এবার অনেক শব্দ করে কেঁদে উঠল। কেন আল্লাহ ওকে আমার কপালে রাখলেন না? তাই বুঝে কখনো কাউকে অবহেলা করতে নেই। কখনো না বুঝে অবহেলা করেছি ওকে। আজ বুঝতে পারছি তখন আমার অবহেলার ওর কতটা খারাপ লাগতো। আমি ওর অবহেলা আর নিতে পারছি না। আমি বাঁচব না ওকে ছাড়া। ও যখন ভাগ্যেই ছিল না, তবে কেন আনলেন?
ওকে আমার জীবনে। কেন? ওকে কি ভিক্ষে হিসেবেও আমাকে দেওয়া যায় না? এত সময় শায়লা মির্জা কক্ষের ভিতরের ভাঙচুরের শব্দের সহিত আদ্রিদের কান্নার শব্দ অনেকাংশেই শুনতে পারছিলেন বাহির থেকে, কিন্তু এখন কিছুই শুনতে পারছেন না। কক্ষটা কেমন জানি নিস্তব্ধ হয়ে গেছে। শায়লা মির্জার মনে চলছে, শুরু হয়েছে আশঙ্কা। মায়ের মনে এই আশঙ্কা যেন বলে দিতে পারছে অনেক কিছুই। এবার উনি চেঁচিয়ে ডাকতে শুরু করলেন, আদ্রিত বাবা, কি হয়েছে? চুপ করে গেলি কেন? দরজা খোল। কে কোথায় আছো? জলদি আসো, আমার ছেলে দরজা খুলছে না। কেউ আসে, আমার ছেলে না আবার কিছু করে যায়। ঘরের সবাই সেখানে ছুটে আসলেন। সবাই আদ্রিতকে ডাকছেন, তবে কেউ সাড়া শব্দ পাচ্ছে না তার। সবাই এতে ঘাবড়ে যায়। বাকিরা দরজা ভাঙার চেষ্টা করলেও সিএম ঘরের বাইরের দিকটা বেরিয়ে আদ্রিতের কক্ষের নিচে যায়। অতঃপর আদ্রিতের বারান্দা দিয়ে ঢোকে। বারান্দার দরজা খোলা থাকায় সহজে কক্ষে প্রবেশ করে যায়। আদ্রিত বিছানায় শীত হয়ে শুয়ে আছে। দু চোখ লাল বর্ণ ধারণ করে গেছে। ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে আর বারবার বিছানার চাদর খামচে ধরছে। সিএম লক্ষ্য করলো নিচে একটা খালি প্যাকেট পড়ে আছে। সিএম ছুটে গেল আদ্রিতের কাছে। আখি নিজেকে শান্ত করে নিয়েছে। জাহানারা আর সুব্রতা আদিলকে নিয়ে ড্রয়িং রুমে বসেছে গুরুত্বপূর্ণ কিছু আলাপ করবে বলে। ভাইয়া, আপনি বিজনেসটা চালিয়ে যান, সব কিছু আমি দেখব। যা লাগে বলবেন আমায়। মা, আপু, তোমাদের যা লাগে আমার কর্মচারীদের দিয়ে আনিয়ে নিবে। আমি ওদের সব কিছু বুঝিয়ে বলেছি, তোমাদের এখানে কোনো সমস্যা হবে না। কেন আখি, কোথায় যাচ্ছ তুমি? আমি দেশ ছেড়ে চলে যাব ভাইয়া। দুদিন আর আছি মাত্র। কিছু প্রয়োজনীয় কাজে দুদিন দেরি করা। কেন রোবন, আমাদের ছেড়ে চলে যাবি? তোমাদের ছেড়ে যাওয়ার তো কোনো ইচ্ছে নেই ভাইয়া, কিন্তু যেতে হবে। চিন্তা করো না, প্রতিনিয়ত তোমাদের খোঁজ নিব। অভিমানটা বুঝি আমাদের সাথে, তাই চলে যাচ্ছিস? 3 বছর পর মায়ের গলার স্বর চিনতে মোটেও ভুল হয়নি আখির। পিছন মুড়ে শয়ন মাকে দেখতে পেয়ে নিজেকে আটকে রাখতে পারল না। ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরল। মামাম, তুমি এসেছ? ক্ষমা করে দিয়েছ আমায়? আর মুখ ফিরিয়ে নিবে না তো? কেন, তোর কি মনে হয় আমি এতই পাষাণ? তোর বাবাকে যথেষ্ট সম্মান করি, তাই ওনার সম্মানের উপর দিয়ে তোকে বুকে টেনে নিতে পারিনি। কিন্তু আজ আর নিজেকে আটকাতে পারলাম না। আমি তো জানতামই না তুই আমাদের হাসপাতালে জয়েন করেছিস, কিন্তু আজ যখন জানতে পারলাম ওই বাপ বেটার কারণে আমার মেয়ে এত কষ্ট পেয়েছে, তখন আর নিজেকে আটকাতে পারিনি। ছোট চলে এসেছি। বাবা আর ভাইয়া আসেনি? দাদু দিদিও এসেছেন? পিছন থেকে আখির দাদু আমিন খান বলে উঠলেন। আখি তাকিয়ে দেখলো মায়েশা ব্যতীত পুরো খানবাড়ির সেখানে উপস্থিত। আখিকে অবাক করেই দিয়ে তার বাবা বললেন, ভুল তো সন্তানেরা করতেই পারে, কিন্তু তার মানে এই নয় বাবা মা তাদের সন্তানকে খারাপ সময় একা ছেড়ে দেয়। আমায় ক্ষমা করে দিস মা। দমের নিচে মেয়ের ভালোবাসা জমাতে গিয়েছিলাম, তবে ভুলে গিয়েছিলাম দিন শেষে এই বাবা তার মেয়ের কাছেই পরাজিত। আসবি না বাবার বুকে? বুকটা যে আজ 3টে বছর ধরে হাহাকার করছে। আখি ছোট চলে গেল তার বাবার বুকে। আমাকে ক্ষমা করে দাও বাবা, আমি আর কখনো তোমাদের অবাধ্য যাব না। তোমরা যা বলবে আমি তাই করব, আমাকে ক্ষমা করে দাও। এবার আশরাফ খান আখির চোখের জল মুছে দিয়ে বললেন, আমি কিন্তু আমার মেয়েকে দুর্বল হয়ে পড়ে কান্না করার শিক্ষা দেইনি, আর যেন কাঁদতে না দেখি। তো শুধু মা বাবাদের কাছ থেকে ক্ষমা চাওয়া হবে নাকি? আমিও তো বড় ভাই হই, আমার কাছে ক্ষমা চা, তাও ফাঁ ধরে। তোর কাছে ক্ষমা চাইতে আমার বইয়েই গেছে। তবে দাঁড়া, তোকে এখনই দেখাচ্ছি। মামাম, দেখো না, তোমার পাগল মহিষটা খেপে গেছে। আখির কথা শুনে সবাই হেসে দিল। এমন খুনসুটি আহিলের যে লেগেই থাকতো। এবার হাসি মুখে এগিয়ে গিয়ে আহিলকে জড়িয়ে ধরল। ক্ষমা করে দিস ভাইয়া আমায়, আমার পাগলি একটা।
আমি কি কখনো তোর উপর রাগ করে বেশি দিন থাকতে পেরেছি? ক্ষমা করে দিস, তোকে অনেক কষ্ট দিয়েছি। তখনই আশরাফ খানের ফোন বেজে উঠল। হ্যাঁ সামিরা বলো। স্যার, ডাক্তার আদ্রিত বিষ পান করেছেন। ওনাকে ওনার পরিবার আমাদের হাসপাতালে নিয়ে এসেছেন। আমরা ইমার্জেন্সিতে ওনাকে ঢুকিয়েছি। ডাক্তারেরা ওনাকে দেখছেন। ওকে, আমি আসছি। কি হয়েছে বাবা? আদ্রিত সুইসাইড করার চেষ্টা করেছে। ওকে ইমার্জেন্সিতে ঢুকানো হয়েছে। কি? আর কিছু না বলেই আখি বাহিরের দিকে ছুটতে শুরু করলো। হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছেন আর আরিয়ান মির্জা। চোখের পানি বয়ে চলেছে। আদ্রিতকে গাড়িতে করে নিয়ে আসার সময় আদ্রিতের জ্ঞান ছিল। সিয়াম গাড়ি ড্রাইভ করছিল আর আদ্রিতকে শায়লা মির্জা আর উনি ওনাদের মধ্যেখানে বসিয়ে নিয়ে এসেছিলেন। যখন কেঁদে কেঁদে আরিয়ান মির্জা বলেছিলেন, তুই কেন এমনটা করলে আদ্রিত? আমি তো এমন কিছু চাইনি। আমার সন্তানই না থাকলে আমি সম্মান দিয়ে কি করব? তখন অনেক কষ্ট করে জবাব দিয়েছিল আদ্রিত, বাবা আমি তোমাকে ছাড়তে পারবো না, কিন্তু আখিকে ছেড়ে দেওয়ার সাধ্য আমার নেই। প্লিজ আমায় বাঁচিও না বাবা, কারণ বেঁচে থাকলে আমি আখির পিছু ছাড়বো না কখনো। কথাটা বলার পর জ্ঞান হারিয়ে গিয়েছিল আদ্রিত। এবার বুঝতে পারলেন আরিয়ান মির্জা সম্মানের দোহাই দিয়ে তিনি নিজের ছেলের প্রাণ চাইছিলেন তার কাছ থেকে। ছেলের এই অবস্থার জন্য নিজেই দায়ী। কিভাবে মেনে নিবে বাবা? শায়লা মির্জা চিৎকার করে করে কাঁদছেন, আমার ছেলেকে কেউ বাঁচিয়ে দাও, আমার ছেলের কিছু হলে আমি মরে যাব। আমি তোমাকে ছাড়বো না আরিয়ান, আমি তোমাকে ছাড়বো না। তুমি আমার ছেলেকে ফিরিয়ে দাও, নইলে আমি তোমাকে আস্ত রাখবো না। কথাটা বলে এসে আরিয়ান মির্জার কলা চেপে ধরলে সিয়াম আর ইশিকা ওনাকে ছাড়িয়ে নেয়, কিন্তু সেই ক্ষণেই উনি জ্ঞান হারান। আখি ছুটে আসে হাসপাতাল, তার পরিবারও চলে আসে সেখানে। আখির চোখে মুখে জলের ছাপ, সাথে দুশ্চিন্তারও আভাস। পেরেশান হয়ে এসেই ইমার্জেন্সিতে ঢুকে পড়ল। কিছুক্ষণের মধ্যে আখি বেরিয়ে এলো অন্য দুজন ডাক্তার সহিত। আরিয়ান মির্জা এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলেন, আদ্রিত কেমন আছে মা? উনি আউট অফ ডেঞ্জার। বিষ খুব স্ট্রং ছিল, তা বের করে দিতে পারলেও ওনার যথেষ্ট দুর্বলতা থাকবে বেশ কদিন। তাড়াতাড়ি নিয়ে আসায় ওনার প্রাণ বেঁচে গেছে। কথাটা বলে চোখের উপচে পড়া জল মুছে নিল আখি। আরিয়ান মির্জা এবার অনুতাপের স্বরে বললেন, আমায় ক্ষমা করে দাও আখি। আমি সম্মানের বয়ে এতটা অদমে পরিণত হয়েছিলাম যে সব অনুভূতি মাটি চাপা দিতে গিয়েছিলাম। আমায় ক্ষমা করে দাও। আমার ছেলে তোমাকে ছাড়া বাঁচবে না, আর আমার ছেলের প্রাণ আমার কাছে বড়। আমাকে তুমি ক্ষমা করে দাও। চলে আসো আমার ছেলের জীবনে ফিরে। আখি জবাব দিয়ে ওঠার আগে আশরাফ খান জিজ্ঞেস করলেন, কি হয়েছে আরিয়ান? কি বলেছিস তুই এমন আখিকে যে এখন ক্ষমা চাইতে হচ্ছে? অতঃপর আরিয়ান মির্জা সবকিছু হুবহু বলে গেলেন। কথাগুলো শুনে মুহূর্তে আশরাফ খানের চেহারায় যেন কালো মেঘ নামল। রাগে চেহারা লাল বর্ণ ধারণ করে গেল। তোর সাহস হলো কি করে আরিয়ান আমার মেয়েকে এত তুচ্ছ বাবার? আর এখন নিজের ছেলে প্রাণ বাঁচাতে আমার মেয়ের কাছে এসে অনুতাপের জল ফেলছিস। দ্বিতীয়বার তুই আমার মেয়েকে অপদস্থ করবি না, তার কি নিশ্চয়তা আছে? আমার মেয়ের খারাপ দিক খুঁজে তার ভালো দিক ঢেকে দেওয়া লোকগুলোকে কখনো ক্ষমা করব না আমি। চলে আয় আখি, পারলে নিজের ছেলেকে সামলাক। আখি মাথা নিচু করে বাবার পাশে চলে গেল। আদ্রিতকেও এই অবস্থায় ছেড়ে যেতে বুক কাঁপছে। এদিকটায় আর কখনো মা বাবার অবাধ্য যাবে না ফোন করে নিয়েছে। আশরাফ খান আখির হাত ধরে হাঁটা ধরবেন, তখনই আরিয়ান মির্জা সামনে চলে এসে ওনাদের আটকালেন। আশরাফ, আমি নিজের ভুল বুঝতে পেরেছি। শিক্ষিত হয়েও অদমের কাজ করেছি। আমাকে ক্ষমা করে দে। কথা দিলাম আখিকে মাথায় তুলে রাখবে সারা জীবন। তোর মেয়ে আমায় ভিক্ষাস্বরূপ দিয়ে দে।
আখি, আজ আমি তোর উপর চাহিদা চাপিয়ে দিব না। তুই যে সিদ্ধান্ত নিবি তার সমর্থন করব। তুই কি আরিয়ানকে একটা সুযোগ দিবি? বাবা, মানুষ মাত্রই তো ভুল। ভুল আমরা সবাই করতে পারি, তবে তা শুধরে নেওয়ার চেষ্টা করতে পারে কজন? ডাক্তার আদ্রি তো সারা জীবন অনেক কষ্ট পেয়েছেন, ওনাকে আর কষ্ট দিতে পারবো না আমি। একটা মানুষের প্রাণ থেকে তো বড় কিছু হতে পারে না। ওনার কিছু হয়ে গেলে নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না, কখনো স্বাভাবিক জীবনযাপন করতে পারবো না অনুশোচনায়। কিন্তু তুমি যদি না চাও বাবা, তবে আমি তোমার অবাধ্যও যাব না। পাগলি মেয়ে আমার, এত বুঝদার হয়েছে জানতাম না। তারিয়ান বিয়ের ডেট ফিক্সড করবি না এখনো কিছু ইমোশনাল ড্রামা বাকি? আশরাফ খানের কথায় আরিয়ান মির্জা আলতো হেসে আখির মাথায় হাত বুলিয়ে দিলেন। আখি লজ্জাময় হাসিতে স্থান ত্যাগ করল। পরদিন সকালে রিদিকার অর্ধেক চুল পড়ে গেছে, চোখের তলটা অস্বাভাবিকভাবে কালো হয়েছে, আরও 3টে দাঁত উঠে গেছে আজ সকালে। শরীরের চামড়ার যা তা অবস্থা। আয়না নিজেকে দেখে নিজে আটকে উঠল। ভয় হচ্ছে নিজেকে দেখতেই। অন্যরা কেমনে দেখবে তাকে? আদৃষ্ট চোখ তুলেও তাকায় না এখন। রাখতে তাকে ধাক্কা দিয়ে ফেলে তিক্ত কথা শুনিয়ে যে চলে গিয়েছিল কোথাও, এখনো ফিরেনি। ফাঁস দিয়ে হেঁটে গেলেও চোখ সরিয়ে রাখে এখন তার উপর থেকে। বাড়িতেও থাকে না তেমন। সকালে বেরোলে রাতে ফিরে। হঠাৎ গাড়ি আসার শব্দে আদৃশ এসেছে বুঝতে পারল রিদিকা। তার সাথে শেষমেশ একটা কথা বলবে ভেবেছে। এদিকে আদৃশ ঘরে ঢুকতে নিলে দরজার পাশে একটা খাম পড়ে থাকতে দেখে। কৌতূহলবশত ওঠায় সেটা। এভাবে কোনো খাম দরজার সামনে পড়েই বা কেন থাকবে? সেই চিন্তাতে খামটা উঠিয়ে ভেতরে দেখে। ভেতরে একটা রিপোর্ট দেখতে পায়, কিন্তু রিপোর্টটা পড়ার পর আদৃশের চোখ ছানা বড়া হয়ে গেল। চেঁচিয়ে উঠল রিদিকা বলে ঘরের ভিতর তেড়ে গেল। রিদিকা হুটহাট সিঁড়ি বেয়ে নিচে নামলো। আদৃশ তার মুখের সামনে রিপোর্টটা ধরে চেঁচিয়ে বলল, এসব কি রিদিকা? তুমি প্রেগনেন্ট হতে পারো কি করে? হোয়াট? আমি প্রেগনেন্ট নই আদৃশ। এমন কোনো সিমটম এখনো আমি পাইনি। এ ভুয়া রিপোর্ট কে দিয়েছে তোমায়, যে জায়গাতে আমি এখনো কোনো টেস্ট করাইনি? আর যদি প্রেগনেন্ট হই তবুও কি সমস্যা? তুমি তো বাচ্চার দোহাই দিয়ে বিয়ে করলে আমায়। কথাটা কানে যেতে আদৃশ রিদিকার গাল বরাবর জোরালো একটা থাপ্পড় বসিয়ে দিল। অতঃপর গর্জে বলল, যে জায়গাতে আমি কখনো বাবা হতে পারবো না সেখানে তুই মা কেমনে হবি? বল, এই বাচ্চা তোর কোন নাগরের? বল, কার বাচ্চা এটা? নইলে তোকে প্রাণে মেরে ফেলবো আমি। রিদিকার থুতনিতে সজোরে চেপে ধরে বলল আদৃশ। রিদিকা কান্নার সহিত জবাব দিল, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে আদৃশ। আমি এসবের কিছুই জানি না। আমি শুধু তোমাকে ভালোবাসি, আর আমি প্রেগনেন্ট নই। চুপ কর। নষ্টামি করে এখন অবলা সাজার ডং করছিস। ছি, তোর এমন অবস্থা কোনো পুরুষ তাকায় তোর দিকে কে জানে? রাস্তার নোংরা মাথায় তুলতে নেই। মানুষ ঠিকই বলে। আমাকে পাগলে কুকুরে কামড়েছিল যে তোর মতো নোংরাকে ঘরে তুলেছিলাম। তোর জন্য আমি আমার আখি, আমার পরিবারকে হারিয়ে গেছি, কিন্তু আর না। তোকে এভাবে বার করবো না। ডিভোর্স পেপার নিয়ে এসে ঘাড় ধাক্কা দিয়ে বের করবো ঘর থেকে। অপেক্ষা করিস শুধু। আদৃশ এবার হনহনিয়ে বেরিয়ে গেল ঘর থেকে। রিদিকা অগ্নিদৃষ্টিতে আদৃশের যাওয়ার পানে তাকিয়ে থেকে বলল, তবে তোমারও সময় এসে গেছে আদৃশ, অপেক্ষা করো শুধু। রিদিকা তোমাকে তোমার বাগেরটা তোমায় এবার ঠিকই দিবে। আদৃত চোখ খুলে আখিকে সামনে পেল। নার্সদের সাথে কি জানি কথা বলছে দাঁড়িয়ে। আদৃতের ওপর চোখ গেল আখির। চোখাচোখি হলো দুজনের। আদৃত বেশ অভিমান নিয়ে চোখ ফিরিয়ে নিল। আখি মুচকি হাসল এতে। নার্সদের হাতের ইশারায় চলে যেতে বলল। অতঃপর আদৃতের পাশে এসে গলা জাখারি দিল, এই যে চোখা নাকওয়ালা, ডাক্তারের সাথে কিন্তু রাগ অভিমান মানায় না। কে বলেছে আপনাকে আমার চিকিৎসা করতে? চলে যান, আমাকে আমার হালে ছেড়ে দিন। এসেছিলাম তো চিকিৎসা করতে, তবে সে রুগীরই
প্রেমে পড়লাম, কিন্তু রুগী তো আমার দিকে তাকাচ্ছেই না। দেখুন, মশকরা করবেন না, এমনিতেই ভালো লাগছে না কিছু, চলে যান। যা। রুগীর চোখা নাকের প্রেমে পড়েছিলাম, কিন্তু অভিমান হয়তো তার নাকের ডগায় ছড়ে বসেছে। যাক, আমার আর কি, হেরে যাওয়া মন নিয়ে চলে যায়। কথাটা বলতেই আদৃত ফিরে তাকালো আখির দিকে, রসকসহীন স্বরে বলল, কোথায় যাবে? যেখানেই যাবে আমাকে পাবে, পিছু ছাড়ব না আমি তোমার। বাহ, একটু আগেই তো শুনছিলাম কেউ আমাকে আপনি করে ডাকছিল, মুহূর্তেই দেখি হাব ভাবছেন। তা পিছু না ছাড়ার কথা বলে আপনি যেভাবে হারিয়ে যেতে নিচ্ছিলেন। কথাটা বলে আখি অট্ট হাসিতে ফেটে পড়ল। আদৃত হতভম্বর মতো তাকিয়ে বলল, হাসছো কেন? আমি মরে গেলে খুশি হতে বুঝি? একদম চুপ। আবার যদি এমনটা বলেছেন তবে আর কখনো আপনার সামনে আসব না। এমন কোথাও চলে যাব যে আমাকে কখনো খুঁজে পাবেন না। হাসি থামিয়ে এবার কর্কশভাবে বলল কথাগুলো। আদৃত উঠে বসলো এবার। আরে কি করছেন? আপনি দুর্বল, উঠবেন না এখন। আমি ঠিক আছি আখি। আগে বলো, এই যে অধিকার আমাকে হারিয়ে দেওয়ার ভয়, যা আমি তোমার চোখে দেখছি তা মিথ্যে নয়। বলো, তুমি কখনো আমায় ছেড়ে যাবে না? ভালোবাসো আমায়, বলো। আখি কিছু না বলে আদৃতকে জড়িয়ে ধরল। অতঃপর মৃদু স্বরে তার কানের কাছে মুখ নিয়ে বলল, ভালোবাসি আপনাকে। কথাটা আদৃতের কান বিশ্বাস করে উঠতে পারল না। আখিকে ছাড়িয়ে আশ্চর্য সহিত জিজ্ঞেস করল, মিথ্যে বলছো না তো? হতেও পারে, অসুস্থ মানুষকে সান্ত্বনা প্রদান কিন্তু ডাক্তারের কর্তব্য। ফাজলামো করো না আখি, সত্যিটা বলো। আল্লাহ, পড়লাম কোন চোখানা কলার দান্দায়। আরে আপনার বাবা আমার বাবা মিলে আমাদের বিয়ের ক্ষণ ঠিক করে ফেলেছেন। আমি রাজি না থাকলে কি করতেন তা? কি হয়েছে আর অবাক হতে হবে না। যে কাণ্ড করেছিলেন আপনি, মজনু সাহেব বেঁচে থাকলে আজ আপনাকে দেখে হয়তো আফসোস করতেন। আমি মজনু হতে চাই না। আর না তো দেবদাস, আমি আখির আদৃত হয়ে থাকতে চাই, তার পাগল প্রেমিক রূপে। জানেন আমার কি মনে হয়, আপনার ডাক্তারি ছেড়ে দিয়ে লাভ গুরু হয়ে যাওয়া উচিত, যা শুরু করেছেন। আদৃত এবার অল্প টানে আখিকে নিজের বেশ কাছে নিয়ে গেল। আখির কপালের সামনে দিয়ে বেরিয়ে আসা ছোট চুলগুলো কানের পিছন গুঁজে দিয়ে বলল, তোমার প্রেমে এই প্রেমিক যা তা হতে পারে। হয়েছে, এবার কথার ফুল না বেঁধে শুয়ে থাকুন, আমার আরও রুগী আছে। আখি আদৃতকে হালকা ধাক্কাতে ছাড়িয়ে ছুটে পালিয়ে আসতে লাগলো। আদৃত পিছনে বলল, আমি ছাড়া কোনো পুরুষ রুগী দেখলে কিন্তু খবর আছে, কিন্তু তোমার না, ওই পুরুষের। পাগল একটা। আখি হাসতে হাসতে চলে গেল। আদৃত জায়গায় বসে হাসছে। পুরো 2 দিন চলে গেল। এই 2 দিন বাড়িতে আসেনি আদৃশ। আজ বাড়ি আসলো ডিভোর্স পেপার সহিত। এসে হৃদিকার সামনে ডিভোর্স পেপার রেখে বলল, আধ ঘন্টার মাথায় কাপড় চোপড় প্যাক করে এটাতে সাইন করে চলে যেও, নয়তো ধাক্কা দিয়ে বের করে দিতে বাধ্য হব। কথাটা বলে আদৃশ কক্ষ ত্যাগ করে ছাদের দিকে চলে গেল। হৃদিকা অস্বাভাবিক ভঙ্গিতে এবার দাঁত কটমট করে বলল, দিলে না তো আমার ভালোবাসার মর্ম আদৃশ। এবার দেখে নিতে হবে তার পরিণাম তোমায়। সবার সামনে আমার চলে যাওয়া তোমার নাশ করে সর্বোত্তম পন্থা হবে আমার জন্য। বেশ কিছুক্ষণ পর ছাদ থেকে নেমে আদৃশ দেখতে পেল হৃদিকা ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছে। আশেপাশে কোথাও নেই সে।
কর্মচারী মীরাকে জিজ্ঞেস করলো, তার কাছ থেকে জানতে পারলো হৃদিকা চলে গেছে, কিন্তু সাথে করেও কোনো কিছু নেয়নি। আদৃশ স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। অবশেষে হৃদিকাকে জীবন থেকে বের করতে পারল সে। আখির ছবি বুকে নিয়ে কান্না করতে মত্ত হয়ে আছে আদৃশ। আমায় ক্ষমা করে দাও তুমি ফুলপরি, আমি এতটাই অদম হয়ে গেছিলাম যে সত্য জ্ঞান হারিয়েছিল আমার। ভুলে গেছিলাম আমার মনে তোমাকে নিয়ে ভালোবাসার যে কি পরিমাণ কতটুকু। আমি যে তোমাকে বড্ড ভালোবাসি ফুলপরি, তোমাকে ছাড়া আমি নিঃস্ব হয়ে গেছি। একবার ফিরে আসো, কখনো তোমাকে আর কষ্ট দিব না। অন্য কোনো মেয়ের দিকে চোখ তুলেও তাকাবো না কখনো, কথা দিলাম। না, ফিরে আসছো, আমি তোমার পিছু ছাড়বো না। আগে তোমার রাগ ভাঙাবো, অতঃপর পরিবারের সবার, এরপর সবাই মিলে আগের মতোই মিলেমিশে থাকবো। আদৃশ এবার বেরিয়ে আখির উদ্দেশ্যে হাসপাতালে গেল। তখন একজন নার্স ওকে জানালো, ডাক্তার আখি তো এখন এখানে নেই। লাঞ্চ টাইম শুরু হতে ডাক্তার আখি আর আদৃত কোথাও বেরিয়ে গেলেন, আমি জানি না। আদৃশ নিরাশ হয়ে বেরিয়ে এলো সেখান থেকে। রাত থেকেই কিছু খায়নি, খিদেও লেগেছে বড্ড। তাই ভাবলো হাসপাতালের পাশের কোনো রেস্টুরেন্টে কিছু খেয়ে নিক ততক্ষণে, হয়তো আখি আদৃত চলে আসবে। অতঃপর সে বেরিয়ে এলো। হাসপাতালের বেশ পাশেই একটা রেস্টুরেন্ট। আদৃশ সেখানটায় গেল। আখি আদৃত দুজন একে অপরের পাশাপাশি বসে আছে, দুজন খাবার খাচ্ছে আর একে অপরের সাথে কথা বলছে। আচ্ছা, তুমি কি আমার উপর দয়া করে বিয়েতে রাজি হয়েছ? তো আর কি করব, উদার মন, নয়তো আপনার মতো চোখা না খোয়ালাকে বিয়ে করার মতো সিদ্ধান্ত নিতাম। কে বলেছে তোমাকে বিয়ে করতে? কি করতাম? চোখা না খোয়ালা যে পিছু পড়তো, তখন সম্মানটা আমার কোথায় রয়ে যেত। তাই সম্মানের ভয়ে বলতে পারেন সিদ্ধান্তটা নেওয়া। আদৃত বেশ অভিমান করল আখির কথায়। খাবার রেখে একদিকে মুখ করে বসে থাকলো। আখি মুচকি হাসলো এতে। অভিমানটা মুহূর্তে জমা হয় বুঝি নাকের ডগায়? হয়, তাতে তোমার কি? তা সবার সাথে করেন এমন অভিমান, নাকি আমি আলাদা? জানি না, এত অভিমান, কথা বলতেও মন চাইছে না বুঝি। এদিকে খাবার ঠান্ডা হচ্ছে, হাসপাতালও যেতে হবে, খেয়াল আছে? খাবো না আমি, তুমি খেয়ে নাও, তারপর চললো। কথাটা বাঁকা মুখ করে নাও বলে স্বাভাবিকভাবে বলা যেত। অভিমানে মুখ বাঁকাও হয় জানতাম না। আদৃত কিছু বলল না জবাবে, একদিকে মুখ করে বসে আছে। আখি আবারও মুচকি হাসলো। অতঃপর আদৃতের প্লেট থেকে এক চামচ খাবার তুলে তার মুখের সামনে ধরল। আমি খাওয়ালে খাবেন না? খাবো, তবে চামচে না। চামচে খেলে সেই ফিল আসবে না। বাংলার বইয়েরা স্বামীকে হাতে খাওয়ায়। জটপট মুখ ফিরিয়ে দুষ্টু হেসে এবার বলল আদৃত, প্রথমত আপনি আমার স্বামী এখনো হননি, আর দ্বিতীয়ত এটা আপনার বাড়ি না, রেস্টুরেন্ট। হইনি স্বামী, হয়ে তো যাব। মন থেকে তোমাকে বউ আমি কবেই মেনে নিয়েছি। আর যেখানে কথা হাতে খাওয়ার, তবে বাঙালিদের হাতে খাওয়াটাই বেশি মানায়। আখি হাসলো। আদৃত এক লোকমা খাবার নিজ হাতে আখির মুখে তুলে দিলে আখি খেয়ে নিল। এবার আমাকে খাওয়ায়। আখি হাসি মুখে এক লোকমা খাবার আদৃতের মুখে তুলে দিল। দৃশ্যটা স্পষ্ট ধরা দিল আদৃশের চোখে। চোখ মুহূর্তটা মেনে নিতে পারছে না, এখনই যেন পশকে পড়ে যাবে। আদৃশ তেড়ে গেল দুজনের কাছে, গিয়ে টেবিলে জোরালো থাবা দিয়ে 2 হাত রাখলো। আদৃত আখি চমকে উঠল এতে বেশ। আশেপাশের লোকগুলো সেদিকটায় খেয়াল করতে শুরু করলো। এটা কেমন আচরণ আদৃশ? তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? পাবলিক প্লেস এমন সিন ক্রিয়েট করছো? তোর সাহস হলো কি করে আদৃত আমার আখির সাথে এমন মুহূর্ত পার করার কল্পনাও করতে? আর আখি, তুমি কি লাজ শরম সব ধুয়ে খেয়েছো? এটাই ছিল তোমার আমার প্রতি ভালোবাসা?
ওটা ভালোবাসা না, আমার জীবনের ভুল ছিল আদৃশ। ভুল শুধরে নেওয়ার চেষ্টা করলাম মাত্র। আর যেখানে কথা লজ্জা শরমের, নিজের হবু স্বামীকে নিয়ে সীমারেখায় থেকে একান্তে কিছু সময় পার করা শরমের কিছু হতে পারে না। হবু স্বামী? হ্যাঁ আদৃশ, আমার আর আখির বিয়ের ডেট ফিক্সড হয়ে গেছে। বিয়ের কার্ড এখনো রেডি হয়নি, হলে প্রথম কার্ডটা তুমিই পাবে। চলো আখি, এখানে আর থাকলে আমাদের উপর আবারও কারো নজর লেগে যাবে। আদৃত বিলটা দিয়ে আখির হাত ধরে আদৃশের দিকে তাচ্ছিল্য ভরা নয়নে তাকিয়ে হাঁটতে লাগলো। আখি ফিরেও তাকালো না আর আদৃশের দিকে। আদৃশ অসহায় হয়ে তাকিয়ে থাকলো তাদের পানে। বুক অনুভব করলো যেন তীর আঘাত, চোখ বেয়ে নামলো জল। আখি হৃদিকের বিষয়ে সব কিছু বলল আদৃতকে। কি বলছে আখি? হৃদিকে এসব করেছে, কিন্তু কেন? এটাই তো জানার কথা, যা একমাত্র ওর পরিবারের কাছ থেকে জানা যাবে। এখন তুমি ওর বাড়ি যাবে? বাবার কাছ থেকে কালকের দিনে ছুটি নিয়েছে, আর সন্ধ্যায় বরিশালের ফ্লাইট ধরব। আমিও যাব তোমার সাথে। কিন্তু আপনি কেন? আমি যাব, এটাই ফাইনাল। তোমার জীবনসঙ্গী হতে চলেছি, জীবনের প্রতি পদে সাথে থাকব। আখি না চাইলেও আদৃতের জেদের কাছে হার মানল। রাতের ফ্লাইটে আখি আদৃত বরিশাল চলে আসলেও দুজন একটা রিসোর্টে থেকে যায় আলাদা দুই কক্ষে। অতঃপর সকাল হতেই রওনা হয় হৃদিকাদের বাড়ির উদ্দেশ্যে। সেখানে গেলে ওনারা তাকে যথেষ্ট আদর আপ্যায়ন করেন, যেহেতু আখির বাড়িতে দীর্ঘ বছর কাজ করেছেন মফিজ সাহেব। আখি ওনাকে যথেষ্ট সম্মান করে। অনেকক্ষণ যাবৎ এটা ওটা কথা আলার পর আখি বলল, তা হৃদিকার সাথে আপনি যোগাযোগ কেন করেন না মফিজ চাচা? ওকে যখনই আপনার বিষয়ে জিজ্ঞেস করতাম বলতো আপনি নাকি ওর সাথে সকল সম্পর্ক ভঙ্গ করে দিয়েছেন, ওকে সহ্যই করতে পারেন না, ওকে মাথার বোঝা মনে করে আজিজের সাথে বিয়ে দিয়েছেন, আজিজ বাজে জেনেও। এ কি বলছো আখি? আজিজের সাথে ওর সম্পর্ক ছিল, আমরা জানতাম না। আর ও আমার নামে এসব বলেছে। ও কোথায় আছে তাও তো আমি 2 বছর ধরে জানি না। আজিজের সাথেও মানে? কি বলতে চাইছেন চাচা? পরিষ্কার করে বলুন। কথাটা শুনে মফিজ সাহেবের চেহারা কেমন চুপসে গেল। কি হলো চাচা, চুপ করে আছেন কেন? বিষয়টা জানা আমার কাছে খুব জরুরি। হৃদিকে অনেক কুকাজ করে বেড়াচ্ছে, ওকে আটকাতে হবে আমাদের। ওকে কিভাবে আটকাবে মা, যেখানে আমি নিজেই ব্যর্থ বাবা হয়েও? বলুন চাচা সব কিছু। ছোটবেলা থেকেই ওকে দেখে আসছি। হতো বিতু আর পরোপকারী একটি মেয়ে ছিল, কিন্তু হঠাৎ এমন হলো কিভাবে বলুন চাচা? মারে, তুই তো জানিস এত এত সন্তানদের ভরণ পোষণ করতে আমি নড়ে চড়ে যাচ্ছিলাম। ঢাকার দামি দামি স্কুলের সন্তানদের পড়ালেখা করানোর সক্ষমতা আমার ছিল না। আমার সকল ছেলে মেয়ে এখানে সরকারি স্কুলগুলোতে পড়ালেখা করেছে, কিন্তু হৃদিকা তোমার মতো করে তোমার সাথে একই স্কুলে পড়তে চাইতো। একবার ঢাকা বেড়াতে গিয়েছিল আমার সাথে, তখন থেকেই তোমার সাথে পরিচয়। তোমার সাথে চলার পর থেকে তোমার মতো জীবনযাপন করতে চাইতো। আমি কথাটা তোমাদের জানাতাম না, তা শুনলে হয়তো তোমরা হৃদিকার আবদারের যথেষ্ট মান দিতে। এমনিতেই তোমার বাবার অনেক ঋণ ছিল মাথার উপর দিকে হৃদিকা চাহিদা নিয়ে হাজির হওয়ার সক্ষমতা ছিল না আমার, তাই ঢাকা থেকেও ওকে এখানে নিয়ে আসি। কিন্তু মাঝে মধ্যে আমার পিছু ধরে বাড়ি থেকে পালিয়েই ঢাকা চলে আসতো, এসে তোমার সাথে ভিড়ত, তোমাকে কথাটা জানাতে চাইতো, কিন্তু আমি ওকে শাসাতাম। তখন থেকে আমাকে কেমন ঘৃণার চোখে দেখতে শুরু করে। ওকে ওর মা বোঝাতে চাইলেও ওকেও ভুল বুঝতো। সারাদিন স্বাভাবিক আচরণ করলেও হঠাৎ করে এমন উদ্ভট কিছু করে বসতো যে আমরা সবাই বিষয়ে খেতাম। ওকে কিছু জিজ্ঞেস করতে নিল অস্বাভাবিক আচরণ করতো। হঠাৎ একদিন জানতে পারি ও প্রেগনেন্ট।
আমি তখন ছুটি নিয়ে তাড়াহুড়োই বরিশাল আসি। তখন ওর বয়স 16। আমরা আরও জানতে পারি বাচ্চাটা আমারই বড় জামাতা আব্দুলের ছিল। আপন দুলাভাইয়ের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছিল হৃদিকা। খবরটা জানাজানির পর আব্দুল আমার বড় মেয়ে শিউলিকে ছেড়ে দিতে চায় না। ভুল হয়ে গেছে বলে আমাদের কাছে ক্ষমা প্রার্থী হয়। এক মেয়ের সংসার ভেঙে অন্য মেয়ের জীবন সাজাতে চাইনি আমরা। বিষয়টা সমাজে জানতে না দিলেও আব্দুলের সাথে এ নিয়ে শিউলি এবং আমাদের সবারই দ্বন্দ্ব ছিল। শিউলি তার ঘরে ফিরে যেতে চায়নি, তবে আব্দুল তাকে ফিরিয়ে নিতে চায়। হৃদিকাকে সে নিজের ভুল হিসেবে মাথা থেকে নামাতে চায়। আমরা ওষুধ খাইয়ে হৃদিকার বাচ্চা মেরে ফেলি লোক লজ্জায়। একদিন গভীর রাতে আমরা ঘুমিয়েছিলাম, হঠাৎ শিউলির চিৎকার শুনে হকচকিয়ে উঠি সবাই, কিন্তু ততক্ষণে বেশ দেরি হয়ে যায়। শিউলির প্রাণহীন দেহ পড়ে থাকতে দেখি ফ্লোরে। পাশে হৃদিকা ছুরি হাতে দাঁড়িয়েছিল। সাথে সাথে ও আমার উপরও ঝাঁপিয়ে পড়ে। আমরা ওকে কোনো রকম ভেতে রাখি। হৃদিকার মানসিক অবস্থা খারাপ ছিল, আমরা আগে থেকেই জানতাম। যতই হোক নিজের সন্তান, তাই পুলিশকে বা আশেপাশে জানায়নি এই খুনের ব্যাপারে। ডাক্তার ওকে দেখে বললেন ও পুরোই মানসিক ভারসাম্যহীন, তাই আমাদের ওকে মানসিক হাসপাতালে নিয়ে আসতে হয়। তুমি ওই সময়টাতে আমার কাছে ওর খবর জানতে চাইলে বলতাম ও কারোর সাথে যোগাযোগ করে না তেমন। কয়েক বছর পর ও হাসপাতাল থেকে ছাড়া পায়। ডাক্তার ওর আচরণে যথেষ্ট স্বাভাবিকতা খুঁজে পেয়েছিলেন, তাই ওকে ছেড়ে দিলেন। ওকে আমরা আবারও নিয়ে এলাম। ওকে তখন অনেক স্বাভাবিক মনে হতো, যেন আমরা নতুন কোনো হৃদিকাকে দেখছি। ও তারপর থেকে তোমার সাথে আবারও যোগাযোগ শুরু করে, তবে এসব বিষয়ে তোমাকে কিছু না বলতে মানা করেছিলাম ওকে। ও আমার কথা মেনে যায়। ও আবারও ঢাকা চলে আসে আমার সাথে। আমাকে বলেছিল এমনি পড়ালেখা শেষ করতে পারেনি, যাই যতটুকু আছে ততটুকু দিয়ে একটা জব করবে। আমি মেনে গেলাম। ভাবলাম জীবনের সঠিক পথে কিছু করতে চাইছে, বাধা দিব কেন। কয়েকদিন পর বলল আমার খালাতো ভাইয়ের স্ত্রীর বোনের মেয়ের নীলিমার শ্বশুরবাড়ির পাশে একটা এনজিওতে কাজ পেয়েছে। ওর সাথে ভালো সম্পর্কও ছিল তার। নীলিমা নাকি তাকে গিয়ে কয়েকদিন তার বাড়িতে থেকে কাজ করতে বলেছে। নীলিমা আমাকে নিজে বললে আমি আর মানা করলাম না। তাছাড়া আমরা সেখানে থাকতাম যেখানে ওর কাজের জায়গা বেশ দূর ছিল। ঢাকার বাড়িতে শুধু আমি আর ওর মা ছোট ভাই থাকতাম। জানো তুমি, ছোট্ট ঘর ছিল, এতজনের থাকতেও সমস্যা হতো, তাই মানা করিনি ওকে। কিন্তু কয়েকদিন পর হঠাৎ হৃদিকা আমাদের কাছে ফিরে এলো। বললো নীলিমা ভুল বুঝে ওকে তাড়িয়ে দিয়েছে। বেশ কান্নাকাটিও করলো। এদিকে নীলিমা আমায় ফোন দিয়ে বলল হৃদিকাকে সামলে নিতে, সামনে থেকে কখনো যাতে হৃদিকাকে শেষে তার স্বামীর আশেপাশে না দেখে, নয়তো অনেক খারাপ হবে, এমনটা বলে ফোন রেখে দেয়। আমি ভয় পেয়ে যাই হৃদিকা আবারও কোনো অঘটন না ঘটিয়ে দেয় সেই ভাবনায়। আমি ওকে বাড়ি পাঠিয়ে দিই। এর কিছুদিন পর জানতে পারি হৃদিকাকে পাওয়া যাচ্ছে না। প্রায় 7 মাস পর আমি কোনো এক কাজে যশোর যাই। আমিরুল, নীলিমার স্বামী আর হৃদিকাকে একটা রেস্টুরেন্টে দেখতে পাই একসাথে। দুজনের পিছু নিলে দুজনকে একটা ঘরে ঢুকতে দেখি। পাশের বাড়ির এক লোককে জিজ্ঞেস করি এই ঘরে কে বা কারা থাকে। তখন সেই লোকটা বলে এই ঘরে আমিরুল আর তাহমিনা নামক দম্পতি থাকে। আমি বুঝতে পারি হৃদিকা আবারও সেই পথে পা বাড়িয়েছে, কিন্তু ওর মানসিক অবস্থা কথা ভেবে আমি তখন ওদের সামনে গিয়ে কিছু বলিনি, বরং নীলিমাকে খবরটা দিই। কিন্তু কিছুদিন পর জানতে পারি নীলিমা আর আমিরুল দুজনেই কোনো প্রমত্তঙ্গনার হাতে খুন হয়। আব্দুলও খুন হয়েছিল একই প্রমত্তঙ্গনার হাতে। হৃদিকার মানসিক হাসপাতাল থেকে ফিরে আসা 2 দিন পরে এর অনেকদিন পর হঠাৎ হৃদিকা ফিরে আসে। এসে আমার কাছে কান্নাকাটি করে বলে আমিরুল ওকে ফাঁসিয়ে ওকে বিয়ে করেছিল। ও তাকে বিয়ে করতে চায়নি, তবুও না চাইতেও নাকি ওর সাথে থাকতে হয়েছে হৃদিকাকে। আমি ওর কথায় বিশ্বাস না করলেও আমার পায়ে পড়ে কান্না করে বলে প্রমত্তঙ্গনা নামক খুনি ওর পিছন পড়ে আছে, ওকে মেরে ফেলবে। ওকে বাঁচাতে যতই হোক নিজের সন্তান, মায়া তো হয়ই। তাছাড়া প্রমত্তঙ্গনা আমি নীলিমা দুজনকেই মেরেছিল, তাই ওর জীবন ঝুঁকি নিতে চাইনি আমি। সেদিন আমি ঢাকা ছেড়েই চলে আসি ওকে নিয়ে। তোমার বাবার চাকরিটাও ছেড়ে দিই। যেহেতু হৃদিকা আমিনুলের সাথে ছিল, তাই এ নিয়ে কোনো কেসের ঝামেলায় পড়তে চাইনি। কিন্তু সেটা ছিল আমার জীবনে করা আরেক ভুল। ভালোভাবে যাচ্ছিল দিনগুলো। হঠাৎ একদিন ও আবার পালিয়ে যায় কারোর সাথে। সেদিন নিয়েছিলাম হৃদিকা নামক ব্যক্তিত্ব জীবন থেকে মুছে দিব, এরপর আর খোঁজ নিইনি ওর। এইমাত্র আখি আদ্রিত বেরোলো মজনু চাচার ঘর থেকে।
জানো আখি, এই রিদিকার উপর তো আমি অনেক খুশি। তা কেন? ব্রু উছিয়ে বলল আখি। এই দেখো না, ও যদি আদৃশকে তার চতুর্থ উইকেট হিসেবে না ফেলতো তবে আমি ছক্কা কেমনে মারতাম। বেচারা আদৃশ হিরে ফেলে কাজ ধরতে গেছে, কি মজাটাই না লাগছে। আদৃশের গাড়ি হৃদিকার মতো পাগল ছেপেছে। হা হা হয়েছে, নিজেকে সাকিব আল হাসান বাবা বন্ধ করে চলুন, ফ্লাইট আছে ঢাকার। তা মানুষের দুরবস্থা শুনে হাসাহাসি কখন থেকে শিখলেন একটু শুনি। আরে মানুষের দুরবস্থায় হাসবো কেন? যে আমার প্রাণ নিয়ে টানাটানি করেছে, আমার হাসি কেড়ে নিয়েছিল, তার দুরবস্থায় না হাসলে কিসে হাসব? আমি আপনার প্রাণ, তা কি বারবার প্রমাণ করতে হবে? আখির দুহাত নিজের হাতে নিয়ে চোখে চোখ রেখে বলল, হয়েছে, আর রোমান্টিক হতে হবে না। তাছাড়া কাজে হোক বা অকাজে কখনো যেন কোনো মেয়ের প্রশংসা করতে না শুনি আমার সামনে। জেলাস হও বুঝি? জানি না। মুচকি হাসি দিয়ে আদ্রিতের হাত ছাড়িয়ে হাঁটা ধরে আখি। আদ্রিত পিছনে তার বাঁকা হেসে। গল্পটা কেমন লেগেছে একটু কমেন্টস করে জানাবেন। গল্পটি ভালো লাগলে একটু লাইক দিবেন, গল্পটিকে শেয়ার করবেন। আর গল্পটির পরবর্তী পার্ট খুব শীঘ্রই আসবে। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।